শুভ সন্ধ্যা। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই OneXBet। আর আমার সঙ্গে রোজকার মতোই কলকাতা টিভির সহযোগী স্পোর্টস এডিটর, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমরা আজকের শোতে এখনও চিপকে জেতার হ্যাংওভারটা এত বেশি রকম রয়েছে যে কলকাতার এখন রাস্তায় যেরকম চারদিকে পুজোর প্যান্ডেল, প্রায় রাস্তা ঢাকা পড়ে যাচ্ছে বিজ্ঞাপনে, যেরকম পুজোর হ্যাংওভার এসে গেছে, তেমনি ক্রিকেটেরও একটা হিউজ হ্যাংওভার, চেন্নাই টেস্টের হ্যাংওভার ভারতীয় ক্রিকেটের উপর চেপে বসেছে। ভারতীয় ক্রিকেটাররা কালকে চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে এবং আম্পায়ারদের সঙ্গে কানপুর উড়ে যাবেন। কিছু ক্রিকেটার এখান থেকেই চলে গেছেন, 2-4 জন বিরাট কোহলির মতো, কিন্তু টিমটা মোটামুটিভাবে এখানে আছে, তারা চলে যাবে। হ্যাংওভারটা থামছেই না, স্পেশালি রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে, যিনি চেন্নাই টেস্ট ম্যাচে সেঞ্চুরি, বলতে গেলে প্রায় ম্যাচ বাঁচানো সেঞ্চুরি, এবং তারপরে ওই 6 উইকেট নিয়েছেন। 2 বছর আগেই চিপকেও ঠিক এক্স্যাক্টলি তাই করেছিলেন, ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি এবং 5 উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ফাইনালি যেন জয়জ্যোতি তার প্রাপ্যটা পাচ্ছেন। একেবারেই একদম সহমত ক্ষেত্রে গৌতম দা। আর কালকের পর থেকে এটা বলা হচ্ছে যে অশ্বিন কি তার শেষ টেস্ট ম্যাচটা তার ঘরের মাঠে খেলে ফেললেন। এটা অশ্বিনকেও কালকে কিন্তু প্রশ্ন করা হয় প্রেস কনফারেন্সে। তিনি হাসতে হাসতে বলে যে যদি এটা হয় তাহলে তো মন্দ নয়, কারণ দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ গিয়েছে। আর একই সঙ্গে আমাদের যদি এর আগের টেস্ট ম্যাচটা দেখি, সেক্ষেত্রেও মানে চেন্নাইতে যেটা হয়েছিল সেখানেও অশ্বিনের দুর্দান্ত কন্ট্রিবিউশন, মানে স্বপ্নের সওদাগর বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন। একটা কথা তিনি বললেন, কালকে তিনি এতগুলো সেঞ্চুরি করেছেন, ব্যাট হাতেও এত ভালো কন্ট্রিবিউট করেন। তিনি বলছেন যে তিনি কিন্তু বোলার ফার্স্ট, তারপরে ব্যাট হাতে যতটা কন্ট্রিবিউট করতে পারবেন সেটা দলের পক্ষে যতটা ভালো হবে সেটাই তিনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। তবে তিনি ফার্স্ট বোলার, এবং একই সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন আরও একটা কথা বলেছেন যে চ্যালেঞ্জের মুখে খেলতে তিনি বরাবর পছন্দ করেন, এবং সেখানে ডেলিভার করতেও তিনি চান, আর তিনি ডেলিভার করেন অলরেডি। আমি গৌতমটাকে একটা প্রশ্ন করবো এক্ষেত্রে। এই সেপ্টেম্বর মাসেই গত বছর গৌতম ভট্টাচার্য একটা ন্যাশনাল ব্রেক কি ইন্টারন্যাশনাল ব্রেক করেছিলেন, রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপের দলে ফিরছেন। রবিচন্দ্রন অশ্বিন আপনার ভীষণ ক্লোজ, আপনার কি পার্সোনাল অভিজ্ঞতা অশ্বিনকে নিয়ে? অশ্বিন খুব এমন একজন মানুষ যিনি সবসময় আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেন, ডিপ থিঙ্কার। এবং আমি অশ্বিনকে নিয়ে কলকাতার একটা রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম, সেখানে পুরনো কলকাতার বেশ কিছু ছবি ছিল। তো অশ্বিন হঠাৎ বললেন পুরনো কলকাতার ছবিগুলো দেখে কলকাতার গোড়াপত্তন তো জব চার্নক করেছেন না? বললাম যে হ্যাঁ। তখন বললেন যে আচ্ছা, জব চার্নকের পরে কলকাতার আর্কিটেকচার বা এরকম ইয়েতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কার? আমি একেবারেই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না। একটা লাঞ্চ খেতে গেছি, নর্মাল একটা ছবি, তো আমি বললাম যে একটু ভেবে বলছি। সো অশ্বিন এই ধরনের সবসময় তার থিঙ্কিংটা নর্মাল ক্রিকেটারদের মতো নয়, নর্মাল স্পোর্টসম্যানের মতো নয়, খুব অনুসন্ধিৎসু একজন মানুষ। এবং যদি তুমি এক কথায় আমাকে বলো যে অশ্বিন কে, তাহলে আমি ক্রিকেটার বলবো না, আমি বলবো রিসার্চার। সবসময় যে গবেষণা করে চলেছে, একজন বিজ্ঞানী যে সবসময় একটা জিনিসকে অন্যভাবে দেখা যায় কিনা সেভাবে ভাবছে। আমার মনে আছে বহু বছর আগে শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে হিন্দি ফিল্মে আমি যখন অভিনয় করতে আসি, আমার মনে হয়েছিল প্রত্যেকে নায়িকাকে আই লাভ ইউ বলে, আমি নায়িকাকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দিলাম বাজিগার। এবং তারপরও যখন আই লাভ ইউ বলেছে, আমার মনে হয়েছে যে মান্ধাতার আমল থেকে যেভাবে আই লাভ ইউ বলা হচ্ছে, আমিও কেন সেভাবেই আই লাভ ইউ বলবো, আমি অন্যভাবে বলবো। রবিচন্দ্রন অশ্বিন যেন সেরকমই কেউ, যিনি মনে করেন যেটা যেভাবে হয়েছে কেন সেভাবেই হবে। অনেক সময় রাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট বল করার সময় এমন এদিক দিয়ে ছুটে আসেন, আবার কোনাকুনি উইকেটের অ্যাঙ্গেল ব্যবহার করেন। আমার সঙ্গে আমার এক বন্ধুর তর্ক হচ্ছিল, আমি যেমন টুইটারে লিখি যে রবিচন্দ্রন অশ্বিন ভারতবর্ষের সর্বকালের সেরা অফ স্পিনার। তিনি তখন বন্ধু বম্বের মকরন্দ বেঙ্গাঙ্কার, যথেষ্ট ক্রিকেট বোঝেন বিশেষজ্ঞ, উনি বললেন তুমি কি প্রসন্নকে ভুলে গেলে? প্রসন্নকে ভুলে যায়নি, কিন্তু প্রসন্নর আমলে স্পিনারদের চ্যালেঞ্জটা এত বেশি ছিল না, গদার মতো ক্রিকেট ব্যাট আসেনি। আজকে গদার মতো ক্রিকেট ব্যাট, সেকেন্ড ভিডিও টেকনোলজি এসে গেছে, প্রতিটা পদক্ষেপ মেজার করা হচ্ছে, এত শট এসে গেছে, স্কুপ শট, ল্যাপ শট, সুইপ শট, এইসব শট কোথায় পেয়েছেন অন্যরা? আমি অশ্বিনের রাজ্যের ভেঙ্কট রাঘবন, যাকে আমরা সেই সময় এত বড় বোলার বলতাম, তার স্ট্যাটসটা দেখছিলাম। 57 টেস্ট ম্যাচে 157 উইকেট, অ্যাভারেজ 36।
57 টেস্ট ম্যাচে 157 উইকেট, অ্যাভারেজ 36। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন কি 101 টেস্ট ম্যাচ, 522 উইকেট, 23.70। কোনো তুলনা হয়? আমার তো মনে হয় তামিলনাড়ুর গ্রেটেস্ট এভার ক্রিকেটার। অনেকে শ্রীকান্তের নাম বলবেন, 2টো সেঞ্চুরি, রবিচন্দ্রন অশ্বিন 6টা সেঞ্চুরি। সো আপনাকে যতই পুরনো সময় আমাদের কাছে নস্টালজিক হোক, গুরুত্বপূর্ণ হোক, স্বীকার করতেই হবে মডার্ন সময়ে যারা গ্রেট তারা সব সময় গ্রেট। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, গ্রেট গ্রেট প্লেয়ার এরা যে কোনো জেনারেশনে। একেবারেই। আরও একটা বিষয় বলার এক্ষেত্রে, তামিম ইকবাল গতকাল রবিচন্দ্রন অশ্বিন প্রসঙ্গে একটা কথা বলেছেন যে এই যে উইকেট, চেন্নাইয়ের টিপিক্যাল সেই র্যাঙ্ক টার্নার নয়, এখানে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন উইকেট পাননি এবং তারপর 6টা উইকেট নিলেন সেকেন্ড ইনিংসে। কোথাও যেন একটা যে ফাইটিং স্পিরিট সেটাও কিন্তু দেখা গিয়েছে। অ্যাবসলিউটলি। আমি দেখলাম আজকে নেটে একজন লিখেছেন যে রবিচন্দ্রন অশ্বিন 4th ইনিংসে বল করলে ট্রাভেল আইটেনারি রিভাইজ করতে হয়। অসাধারণ একটা প্রশংসা। আর তামিম বলতে গেলেই আমার সাকিবের কথা মনে পড়ে গেল, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সাকিব কিন্তু তার হাতে ফাইনালি জানা গেছে কোনো চোট নেই। আজকে আমি বাংলাদেশ শিবিরে ফোন করেছিলাম চেন্নাইতে, তারা বলছেন সাকিব আল হাসানের হাতে কোনো চোট নেই। যেটা টেলিভিশন থেকে মুরলী কার্তিক, যেটা মুরলী কার্তিককে বলেছেন, সেটা 2018-র অপারেশনের কথা বলেছেন। তাই সাকিবের আঙুল প্রায় সত্যজিৎ রায়ের বাদশাহী আংটির মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দাঁড়িয়ে গেছে। সাকিবের আঙুলে চোট আছে কি নেই পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ টিমকে সাকিব কোনো চোটের কথা জানাননি, সাকিবের আঙুলে কোনো চোট নেই। এবার প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কেন এত কম বল করলেন, কেন এত নিষ্প্রভ লাগলো? এর একমাত্র ব্যাখ্যা সারের হয়ে মাত্র কয়েকদিন আগে 63-64 ওভার বল করেছেন, তিনি বোধহয় বেশি পরিশ্রান্ত ছিলেন। কিন্তু সাকিব আবার বলছি, যদি কানপুরে মর্যাদা পুনরুদ্ধার করতে না পারেন, সাকিব আল হাসানের কিন্তু আবার সংকটের মধ্যে পড়ে যাবে তার জীবন। এবং অলরেডি ঢাকাতে বাংলাদেশে এই মুহূর্তে তিনি খুব একটা আদৃত নন নতুন রাজনৈতিক মহলে। কাজেই সাকিবকে ইমিডিয়েটলি পারফর্ম করতেই হবে, একদমই পারফর্ম করতে হবে। আর একটা কথা বলার এখানে সাকিব আল হাসান সম্পর্কে, সেটা হচ্ছে যে নাম করতে চাইবো না, বিসিবি সিলেকশন প্যানেলের এক সদস্যের সঙ্গে কথা হচ্ছিল আজ। তিনি জানাচ্ছেন যে চেন্নাই টেস্টের আগে তিনি যেটা সাকিবকে তারা যেটা দেখেছেন তিনি একদম ফিট, কোনো রকম চোটের ব্যাপার নেই। তিনি মুরলী কার্তিককে, মানে সাকিব আল হাসান মুরলী কার্তিককে ইন্টারভিউ দিয়েছেন, তার ফিঙ্গার ইঞ্জুরি যেটা সার্জারি হয়েছিল সেখানে কথায় কথায় বলেছেন। আর একই সঙ্গে শোল্ডারও একটা প্রবলেম রয়েছে বলেছেন। এবার তিনি বলছেন, মানে সেই বিসিবি সিলেকশন প্যানেলের সেই সদস্য বলছেন যে কানপুরে গিয়ে 2টো সেশন দেখা হবে এবং তারপর ডিসাইড করা হবে সাকিব আল হাসান অ্যাভেলেবেল কিনা কানপুর টেস্টের জন্য। তবে চোটের কথা কিন্তু টিমকে সাকিব আল হাসান জানাননি, অর্থাৎ চ্যাম্পিয়ন কি এসকেপিস্টের পথে কানপুরে। তার মানে সাকিব আল হাসানকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। কানপুরে সাকিব আল হাসান ফিটনেস পরীক্ষা দেবেন, তারপর জানা যাবে তিনি খেলছেন কি খেলছেন না। আবার বলছি, বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে শুধু তার ক্রিকেট জীবন নন, তিনি সাকিব আল হাসানও এই মুহূর্তে বাংলাদেশে। এখানে আপাতত নিয়ে নিতে হচ্ছে একটা ছোট বিরতি। এই 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন থেকে একটা বিরতি না নিলেই নয়, কিন্তু প্লিজ কোথাও যাবেন না টেলিভিশনের সামনে থেকে, কারণ এরপরে আমরা অনেক ইন্টারেস্টিং স্টোরি স্পেশালি ফুটবল নিয়ে আসব। ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট টিমের কথা বলছিলাম। ভারতীয় ক্রিকেট টিমে আরেকটা এখন এই জেতার পর একটা জেতার সুমধুর একটা যে হাওয়া, তার মধ্যে আরেকটা জিনিস মাথা চাড়া দিয়েছে যে ভারত আপাতত টেস্ট ম্যাচ খেলছে আর একটা এখানে বাকি, বাংলাদেশের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে 3টে, 4, অস্ট্রেলিয়ারও 5-9টা টেস্ট ম্যাচ সামনে। এই সময়ে টিমের বোলারদের কি করা হবে? তাদের কি টানা খেলিয়ে যাওয়া হবে নাকি বিশ্রাম দেওয়া হবে? স্পেশালি যারা প্রিমাদনা বোলিং অ্যাটাকের, মানে জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এদের। তো ইয়ান চ্যাপেল একটা কথা লিখেছেন তার কলমে যে ভারত অস্ট্রেলিয়ায় কি করবে নির্ভর করছে 2টো লোকের উপর। একজনের নাম জসপ্রীত বুমরা, একজনের নাম ঋষভ পান্ত। এর মধ্যে জসপ্রীত বুমরাকে পুরোটা খেলানো হবে? অনেকেই মনে করেন খেলানো উচিত নয়, নিউজিল্যান্ডের সঙ্গে রেস্ট দেওয়া উচিত। আমার তো মনে হয় রবিচন্দ্রন অশ্বিনকে ওটা রেস্ট দিলে ভালো হয়। কিন্তু চ্যাপেল বলছেন একটা প্রবলেম হচ্ছে যে আমি একবার ডেনিস লিলিকে 72 সালে যখন ইংল্যান্ডের টিম নিয়ে যাই, ডেনিস লিলিকে শুরুতেই বলেছিলাম যে ডেনিস, আমি তোমার সব ম্যাচ খেলাতে পারবো না, একটু রেস্ট দেবো। তখন লিলি বলেন যে আমাকে কি তুলোয় মুড়ে রাখতে চাইছো? তাহলে জেনে রাখো, ব্যাটসম্যানের যেরকম ম্যাচ খেলে খেলে ফর্মে ফেরার দরকার হয়, পেস বোলারেরও সেটা দরকার হয়। আমাকে তুলোয় মুড়ে পরে রাখবে, আগে খেলতে দাও সব ম্যাচ। জসপ্রীত বুমরা, ডেনিস লিলি লন, আমার মনে হয় না তিনি এরকম কথা বলবেন বলে।
কিন্তু জয়জ্যোতি কোথাও মনে হয় বুমরা এবং অশ্বিনকে একটু রেস্ট দিয়ে অস্ট্রেলিয়ায় একদম চাঙ্গা করে নিয়ে যাওয়া উচিত, কারণ আফটারঅল অশ্বিনের বয়স 38 বছর, বুমরা ওইরকম অ্যাকশনের জন্য তার পক্ষে টানা খেলে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো তোমার কি মনে হয় না নিউজিল্যান্ডের সঙ্গে রেস্ট দেওয়া উচিত অন্তত একটা টেস্ট ম্যাচ হলো? অবশ্যই, এবং এটার হিন্ট কিন্তু অলরেডি রোহিত শর্মা প্রেস কনফারেন্সে, মানে এই টেস্ট ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্সে তিনি বলে দিয়েছেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর ধ্যান দেওয়া হবে। আর জসপ্রীত বুমরা মানে এরকম বোলার ভারত পেয়েছে তার জন্য অবশ্যই মানে ধন্যবাদ দিতে হবে ভাগ্য দেবতাকে, কারণ এই ধরনের বোলার সচরাচর আসে না। আর তাই জসপ্রীত বুমরাকে সেভ করে রাখতে হবে, সেই জন্য তাকে যদি গ্যাপ দেওয়া হয়, তাকে যদি রেস্ট দেওয়া হয়, তাহলে মনে হয় সেটা ভালো। এবং তার যা বোলিং অ্যাকশন সেটা নিয়েও কিন্তু মাইকেল হোল্ডিং একটা সময় বলেছিলেন যে যা বোলিং অ্যাকশন খুব বেশি দিন কিন্তু কেরিয়ার তিনি করতে পারবেন না, মানে কেরিয়ার নিয়ে যেতে পারবেন না, সেই জন্য বাঁচিয়ে বাঁচিয়ে খেলানোটা মনে হয় বুদ্ধিমানের কাজ। একই রকম আমি একদম সহমত গৌতমদার সঙ্গে যে রবিচন্দ্রন অশ্বিন, যিনি কয়েকদিন আগে 38 বছরে পা দিয়েছেন, তাও স্বপ্নের সওদাগর যেভাবে ছুটছেন, তাকেও যদি রেস্ট দিয়ে ভাইটাল ম্যাচগুলোতে খেলানো হয় মনে হয় সেটা বেটার হবে। স্পেশালি অস্ট্রেলিয়াতে 5 টেস্ট ম্যাচ সিরিজে জন্য যাতে দুজনেই ফিট থাকেন। আমি দেখছিলাম মাইকেল ভন একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি খুব খুশি, আমি রিটায়ার করে গেছি, আমাকে বুমরাকে খেলতে হয় না। ভাবাই জানে যে মাইকেল ভন যিনি এত বড় বড় সব বোলার খেলেছেন, অ্যামব্রোসকে খেলেছেন, ওয়াকার খেলেছেন, ওয়াসিম খেলেছেন, তিনি বলছেন যে আমার ভাগ্য বলে বুমরাকে খেলতে হয় না, এর চেয়ে বড় প্রশংসা আর কি হতে পারে। কিন্তু বুমরা বলছিলাম, বুমরা যার বিরুদ্ধে এত ভালো বল করলেন তা সেইদের দল বাংলাদেশ, আর বাংলাদেশের এই মুহূর্তে 1 নম্বর আলোচিত ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলতে গিয়ে মনে পড়ে গেল কি অদ্ভুতভাবে কার্লোস কোয়াদ্রাতের নাম। দুজনে কমপ্লিটলি দুটো অন্য খেলার মানুষ, কিন্তু এই মুহূর্তে যারা ওই দেখবেন রিয়েলিটি শোতে ডেঞ্জার জোনে চলে যায়, সেই ডেঞ্জার জোনে গিয়ে বাদ হয়ে যায়, এই দুজন মানুষের সেই অবস্থা। কার্লোস কোয়াদ্রাত, তার সঙ্গে পুরো মরশুমের চুক্তি রয়েছে, তাকে সমাদর করে কিছুদিন আগে ইস্ট বেঙ্গল ক্লাব পিকে ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা একটা কোচের সর্বোচ্চ প্রশংসা। কিন্তু তিনি কিছুতেই ইস্টবেঙ্গলকে জয়ের অভ্যাসে ফেরাতে পারছেন না। ইস্টবেঙ্গল প্রথমে এএফসির ম্যাচটাতে হারলো, তারপরে হারলো ডুরান্ড কাপে, তারপরে পরপর দুটো ম্যাচ হেরেছে। আর কালকের ম্যাচটা দেখে জয়জ্যোতি আমার মনে হচ্ছিল যে অতীতে ইস্টবেঙ্গল ম্যাচ এগেনস্টে ছোট টিমগুলো যেরকম খেলে প্রায় সেরকম খেলেছে ইস্টবেঙ্গল। অবিশ্বাস্য অবস্থা ডিফেন্সের, মিডফিল্ড বলে কিছু নেই, কোনো কোঅর্ডিনেশন নেই 3টে বিভাগের মধ্যে। আমরা ভাস্কর গাঙ্গুলির সঙ্গে কথা বলেছিলাম, ভাস্কর দা কি বলছেন একটু শুনবো। ওরা বুঝে গেছে আমরা এখানে এসেছি টাকা ইনকাম করে চুরি চলে যাবো, এতে ক্লাবের প্রতি কোনো আনুগত্য, ক্লাবের প্রতি কোনো ভালোবাসা নেই। সব টিউনিটি তাকে দেখিস, হ্যাঁ মোহন মার্টি তো টাকা দিয়ে ঠিক করে শুনেছি, এরা ক্লাবটা কি তাই জানে না। এবং প্রত্যেক কটা টিমের প্লেয়ার বাইরের থেকে আসছে, এসে এদের না আছে কোনো ক্লাব, না আছে কোনো মাঠ, একটা হোটেলে দিয়ে উঠছে, থাকছে খাচ্ছে যাচ্ছে, একটা মাঠ ভাড়া করে নিচ্ছে, মানে প্র্যাকটিস করছে, খেলছে, আলো কিন্তু বয়ে গেল, টাকা নিলেও চলে গেল। কোচের পরামর্শে সই করে দেওয়া হয়েছে, মানে কোচের কোচ দিয়ে দেখতে হতে পারে না। এই যে এতদিন সময় দিল টিচারে তৈরি করার জন্য, হ্যাঁ তৈরি করতে পারছে না কেন? ভালো হলে যেমন কোচ কিছু কিছু দাবি করে, খারাপ হলে এই দায়িত্ব নিচ্ছে না কেন? ভাস্কর গঙ্গোপাধ্যায় মনে রাখতে হবে শুধু ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন নন, ভাস্কর ফেডারেশনের উপদেষ্টা কমিটিতে এই কিছুদিন আগে অবধি ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। গোটা দেশে ভারতীয় ফুটবলের মানচিত্রটা জানেন। ভাস্করের মনে হয়েছে আইএসএল খেলার জন্য এত বেশি বিদেশি আনা হচ্ছে যাদের ক্লাবের প্রতি পৃথক কোনো কমিটমেন্ট নেই। কেন অল ইন্ডিয়া ফেডারেশন এখনও অল ইন্ডিয়া টুর্নামেন্টগুলোতে খেলাচ্ছে না টিমগুলোকে, যেরকম আগে ফেডারেশন কাপ, নাগজি এই জাতীয়, সেটা উনি বারবার করে বলছেন যে আইএসএল থেকে হবে না। আর ইস্টবেঙ্গল গোলকিপারকে দেখে স্পেশালি উনি খুব বিস্মিত। কালকে যে গোলটা হয়েছে ফার্স্ট বারে সেকেন্ড গোল, ফার্স্ট বারে গোলকিপারের বাপাস দিয়ে গোল হয়েছে, যেটা উইনিং গোল কেরল এফসির। এবং আমার তো অবাক লাগছে যে ইস্টবেঙ্গল টিমটাকে দেখে যে কোচ এত সময় পেয়ে এবার বেটার টিম পেয়েও কেন তিনি দাঁড় করাতে পারছেন না। আরেকটা ভাস্করদের বক্তব্য যে সুপার কাপ জেতার পর দুজন ক্রুশিয়াল প্লেয়ারকে উনি ছেড়ে দিয়েছিলেন। একেবারেই, আর এটার জন্যই বারবার কিন্তু কার্লোসের উপর এখন নিশানা করছেন অনেকেই। আর কার্লোসকে খুব দ্রুত উঠে আসতে হবে এখান থেকে, কারণ সময় খুব বেশি নেই। আর ডিফেন্সের যা অবস্থা তাতে খুব ভালো কিছু বলা যাচ্ছে না ইস্টবেঙ্গলের জন্য।
সময় কম, তবে খুব দ্রুত কিছু একটা করতে হবে যাতে আবারও সেই কার্লেস কোরাসটা ফিরে আসে স্টেডিয়ামে। শুক্রবার দিন এফসি গোয়ার সঙ্গে সল্টলেক ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ, এমনকি মোহামেডান স্পোর্টিংও ড্র করেছে, মোহামেডান স্পোর্টিংও একটা ম্যাচ ড্র করেছে, লড়াই করেছে, শেষ মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরেছে। ইস্ট বেঙ্গলের মধ্যে সেই লড়াইটাও জয় যদি দেখা যাচ্ছে না। এবং ইস্টবেঙ্গল সাপোর্টাররা ভাস্কর দা একটা কথা লাস্টে বলছিলেন যে এ তো হাটে বাজারে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে, কারণ কেউ তো বুঝতে চাইছে না, লোকে আমাদের দোষারোপ করছে, কিন্তু আমরা তো ওখানে বসে খেলছি না। যাই হোক, এখন একটা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, বিরতির পর আবার দ্রুত ফিরে আসব। এবার প্রসঙ্গ মোহনবাগান। ফিরে এলাম বিরতির পর, আমরা এই শো করছি, আর ওদিকে সল্টলেক স্টেডিয়ামে একটা মার্কাটারি ম্যাচ হচ্ছে মোহনবাগান আর নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে। ঠিক এক্ষুনি আর 5 মিনিটের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে। মোহনবাগান এখনো অবধি 2-3 পিছিয়ে, সংঘর্ষপূর্ণ ম্যাচ। প্রথম গোল করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড, মোহনবাগান শোধ করে, আবার নর্থ ইস্ট এগিয়ে যায়, আবার মোহনবাগান শোধ করে, আবার নর্থ ইস্ট গোল করেছে। মোহনবাগান লাস্ট 5 মিনিটে কি সমতা ফেরাতে পারবে? আমাদের প্রতিনিধি ওখানে আছেন স্বপন পাল, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। স্বপন, মুহূর্তে বলে রাখি, মোহনবাগান কিন্তু 3-2 গোলে এগিয়ে আছে। ম্যাচ নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আর ম্যাচ শেষ হতে অতিরিক্ত সময়ের 4 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। বলা যায় যে ডুরান্ডে হারে প্রায় প্রতিশোধ নিয়ে নিল, কিন্তু ম্যাচের ফলাফল এই মুহূর্তে 3-2। লাস্ট জেসন কামিংস কিন্তু দুর্দান্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিচ্ছে। এই কিন্তু ম্যাচের যদি বলা যায় যে ম্যাচ কিন্তু মোহনবাগানের পক্ষে কিন্তু এখনো ম্যাচ জিতলো, কিন্তু মোহনবাগানের কোচ মলিনা কিন্তু ম্যাচ পরিকল্পনা কিন্তু অনেক ফাঁক ফোকর আছে। কারণ একটা কথা ফুটবলের পরিভাষায় বলা হয় যে মাঠ যার ম্যাচ তার, কিন্তু মলিনা আজকে কিন্তু দেখাচ্ছে যে মাঠে কিন্তু মোহনবাগানে অনেক ফাঁক ফোকর আছে, প্রায় একটা প্রায় ডিফারেন্স প্রায় 8 থেকে 10 ফুট। এই জায়গাটা সুযোগ নিয়ে কিন্তু নর্থ ইউনাইটেড প্রচুর আক্রমণ করেছে। মোহনবাগানে ভাগ্য ভালো হচ্ছে শেষ পর্যন্ত জেসন কামিংস পরিবর্তন হিসাবে নেমেছে 58 মিনিটে। স্বপন একটু থামাচ্ছি, আমাদের কাছে ভুল খবর ছিল। মোহনবাগান সুভাশিস বোধহয় 2-all করেছিলেন, তারপর জেনিংস 3-2 করেছেন, কিন্তু ম্যাকলারেন কি নেমেছেন? ম্যাকলারেন 77 মিনিটে নেমেছেন। ম্যাকলারেন 77 মিনিটে নেমেই কিন্তু প্রায় 6-7 মিনিট পর প্রথম বলটা পেয়েছিলেন, কিন্তু 87 মিনিটে দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ম্যাকলারেন তার মোহনবাগানের অভিষেক ম্যাচে গোলটা পাননি। থ্যাংক ইউ স্বপন। আমরা চাইবো যে মোহনবাগান এবং মলিনার যে মলিনত্ব যেটা আমরা দেখছিলাম সেটা দূর হোক, নইলে মলিনা প্রায় কোয়াড্রাতের দিকে চলে যাচ্ছিলেন, কোয়াড্রাত সরণিতে। মোহনবাগান এই ম্যাচটা নাটকীয়ভাবে জিতলে শুধু ডুরান্ডের ফাইনালে বদলাই হবে না, মলিনা আবার হয়তো ডেঞ্জার জোন থেকে সেফ জোনে ফেরত আসবেন। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করি, কি বলো? একদমই, অবশ্যই আগামীকাল আবারও ফিরবো। একদমই তাই। আর আজকের মতো এখানেই শেষ করি। 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আর ম্যাচের 3 মিনিট বাকি, ধরে নেওয়া যায় মোহনবাগান ম্যাচটা জিতছে, নাটকীয় কিছু না ঘটলে। আজকের মতো বিদায় নিই, শুভরাত্রি।